সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপি বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে মনিরা খান, প্রেসিডেন্ট ফেমা, এ প্রান্তে আছেন মজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, এবং এছাড়াও আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বেগম জিয়া ও তার ছেলে বিদেশে বসে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন। বগুড়ায় প্রধানমন্ত্রী দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা হত্যার দায়ে মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডাদেশ, এক বন্ধু খালাস ও অপর দুজনের 2 বছরের কারাদণ্ড। ময়মনসিংহের 3য় শ্রেণীর ছাত্রীকে জবাই করে হত্যা, ফুফাতো ভাইয়ের দিকে অভিযোগের আঙ্গুল। দিনাজপুরে অপহরণের একদিন পর শিশুর লাশ উদ্ধার, আসামির বাড়িতে ভাঙচুর, আগুন। এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চালের আমদানি শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ের। এবছর প্রতি কেজি আমন চাল কেনা হবে 31 টাকায়। আপা, আজকে যে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, এবারই প্রথমবারের মতো নির্বাচন, যেটা স্থানীয় সরকার পর্যায়ের যে নির্বাচনটা দলীয়ভাবে করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে, যদিও এখনও এটা ইয়াতে সংসদে এর জন্য করা হয়েছে। তো এই অবস্থাতে একটা কথা আসছে যে তারা যে প্রস্তাবটা ইলেকশন কমিশন থেকে যে প্রস্তাবটা পাঠিয়েছে যে মন্ত্রী এবং এমপিরা প্রচারণার সুযোগ পাবে, সেখানে এই ধরনের একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় তার উত্তর বা তার ইয়াতে মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা জানায়নি। তো এই অবস্থায় আপনি এই স্থানীয় নির্বাচন যে দলীয়ভাবে হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এইটা নিয়ে আলোচনা তো অনেক হয়েছে, আমরা অনেকেই দেখেছি টেলিভিশনে এবং বাইরেও। দলীয় ভাবে নির্বাচন হবে কিনা এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তা আমি একটু পেছনে যাই। 2004 সালে যখন পৌরসভা ইলেকশন হয়েছিল, তখন ফেমা 115টা পৌরসভা ইলেকশনেই সবটা পোলিং সেন্টারে স্থানীয় একদম সারাদিন অবজারভার রেখে অবজার্ভ করেছিল। এবং এখানে যখন ইলেকশন হয়ে যায়, ওই ইলেকশন কিন্তু মোটামুটি কেউ বলেনি এটা কিন্তু দলীয়ভাবে হয়নি। তখনও দলীয়ভাবে তো এই প্রথম হচ্ছে। তখন কিন্তু মানে মোটামুটিভাবে ইলেকশনটাকে সবাই বলেছিল মোটামুটি ভালোই হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। এবং তখন বোধহয় অ্যালায়েন্স ছিল এবং 4 পার্টি একটা অ্যালায়েন্স ছিল, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের রিপোর্টে দেখেছি যে স্টাফ করতে চেষ্টা করেছে, কিছু কিছু নিয়ম ভাঙতে চেষ্টা করেছে। কিন্তু তবুও সব মিলিয়ে আমরা বলেছি ইলেকশনটা এত খারাপ হয়নি, ততটা খারাপ হয়নি। এবং তবুও আমরা আমাদের অবজারভেশনের পর ভিত্তি করে দুটো জিনিস রিকমেন্ডেশন দিয়েছিলাম প্রথম দিকে। তার একটা হলো যে ইলেকশন যেন এরপর থেকে একই সময়ে সব পৌরসভার টার্ম শেষ হয় এবং একই দিনে সব ইলেকশন হয়, ফ্রি, ফেয়ার এবং নিউট্রাল ইলেকশন করবার, এটা একটা প্রধান ধাপ। আর একটা ছিল, তারপরেরটাই ছিল রিকমেন্ডেশনে, যে এরপর থেকে যেন এই সমস্ত ইলেকশন দলীয়ভাবেই হয়। এটা কিন্তু ফেমা রিকমেন্ডেশন তখনকার অবস্থা দেখে। এবং তারপরে যখন আমরা অন্য অনেক ইলেকশন দেখেছি, আমি দেশের বাইরেও দেখেছি, আমি ফিলিপিন্সেও দেখেছি, এই দলীয়ভাবেই হচ্ছে। একদম ইয়ের থেকে শুরু করে একই ইলেকশনের দিন আপনার এমপি থেকে শুরু করে মেয়র, মেম্বার একই ভোট ইয়েতে, পোলিং ইয়েতে, হ্যাঁ, সব একসঙ্গে তারা সব পার্টি বেসিসে ভোট দিচ্ছে, নিজেদের পছন্দ মতন ভোট দিচ্ছে। আমি দেখে এসেছি সেখানে অত রিগিং হয়েছে, টাকা পয়সা অনেক খরচ হয়েছে, সব আমি নিজের চোখে দেখেছি, ফটো তুলেছি। কিন্তু এটা হয়েছে একই দিনে, পলিটিক্যাল পার্টিকে বেস করে ইলেকশন হয়েছে। এটা পৃথিবীর অনেক দেশে হয়। তা আমরা যখন মেয়র ইলেকশনটা দেখলাম, তখন আমার নিজেরই মনে হলো যে এটা একটা লজ্জার ব্যাপার। আমরা বলছি যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হচ্ছে, হ্যাঁ, সমর্থন, এটা হচ্ছে নমিনেশন। কারণ আমাদের দেশে হয় কি, পলিটিক্যাল পার্টি কোনো লিডার, বিশেষ করে আমাদের উপরের লিডাররা যদি বলে দেয় যে আমি একে সমর্থন করলাম, দিস ইজ অ্যাজ গুড অ্যাজ নমিনেশন। এটার ভিতরে যদি পলিটিক্যাল পার্টি অন্য, তার পার্টিরও অন্য লোকেরা থাকে, তারা কিন্তু গণ, তাদের কিন্তু আর কেউ মানে
ইয়েতে নিচ্ছে না, গ্রাহ্যতে নিচ্ছে না। যদিও বলছে এটা দলীয়ভাবে হচ্ছে না, 4-5টা আওয়ামী লীগ যারা করে সারা জীবন করেছে তারা দাঁড়াতে পারে, কিন্তু তাদের আর কোনো প্রাধান্য পাবে না, যোগ্য প্রার্থীরও প্রাধান্য পাওয়া তখন খুব মুশকিল হয়ে যাবে। এটা ঠিক কথা, কিন্তু এটা হচ্ছে এবং মানুষ কিন্তু আমাদের দেশে দেখেন, আমি যখন গতবার মেয়র ইলেকশন হয় তখন আমি অনেক ক্যান্ডিডেটের সঙ্গে ঢাকাতে বাইরে কথাবার্তা বলেছি, টক শোতে দেখেছি, প্রত্যেককে আমার মনে হয়েছে যে অতি যোগ্য ক্যান্ডিডেট। প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা মেয়র ক্যান্ডিডেটকে আমার মনে হতো যে এরা কেউ মেয়র হলে আমাদের কোনো ক্ষতি হবে না, দে আর নাইস পিপল, তারা যোগ্য, তারা সৎ, অনেককে আমার মনে হয়েছে। কিন্তু দেখেন তাদের ভোটের অবস্থা, ভোট বাক্সে কোনো ভোট তাদের জন্য হয়নি। তার মানে আমাদের দেশের লোকও চায় যে যাকে তারা চুজ করবে তাদের দলীয়ভাবেই তারা নিতে চায়, কারণ দলীয়ভাবে না নিলে তাদের অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছে অনেক কম থাকে, এটা পাবলিক বোঝে। আমাদের দেশের লোকেরা সেন দলীয়ভাবেই, দলীয় সব মানে রাজনীতিতে দলীয় ইনফ্লুয়েন্সটাই পছন্দ করে বেশি, এটা আমাদের যেটা আমি দেখেছি সেই আমার তাই মনে হয়। মঞ্জু, উনি বলেন যে আমাদের দলের মানে আমাদের জনগণই মানে যারা ভোটার তাদের মধ্যেই এক ধরনের মানসিক চিন্তাটা কিন্তু দলীয় হবেই। ধন্যবাদ আপনাকে। আমি একেবারেই একমত শেষের কথাটির সাথে। তার কারণ হচ্ছে আপনার শেষ উদাহরণ যেটি দিলেন, আমি আবারও পুনরুক্তি করতে চাই একটু স্পষ্ট করে, যে ঢাকা উত্তরের কথাই বলেন বা ঢাকা দক্ষিণে, উত্তরে বিশেষ করে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অথবা যাদেরকে আমরা সুধীজনের গ্রহণযোগ্য টকশোতে আলোচিত, অনেকে পছন্দ করেন এরকম ব্যক্তিত্বকে আমরা প্রার্থী হিসেবে দেখেছি। তাদের ভোটের বাক্সে যে পরিমাণ ভোট পড়েছে, জামানত তো দূরের কথা, আমার ধারণা যে ওই পুলিং বুথের যে কর্মী সংখ্যার চেয়েও ভোটের সংখ্যা কম ছিল। ফলে এই জায়গাটায় এটা কিন্তু বাস্তবতা যে আমরা আলোচনার জন্য ক্যান্ডিডেট হিসেবে টকশোতে বলতে পারি যে দুটি দলের বাইরে আমরা চাই, তৃতীয় গণতান্ত্রিক শক্তি চাই, কিন্তু এর প্রতিনিধিত্ব করে গত ঢাকা উত্তরের নির্বাচনের স্পেসিফিক দৃষ্টান্তে আমি বলতে চাই, এরকম অনেক প্রার্থীকে যেমন আপা বললেন মনে হয়েছে আমাদের কাছে, যারা সিটি কর্পোরেশনকে আধুনিক করতে পারবেন, সুধী সমাজের গ্রহণযোগ্য একটি বাসযোগ্য নগরী করতে পারবেন, কিন্তু ভোটের বাক্সের সংখ্যায় ভোটারের সংখ্যা ছিল একেবারেই নগণ্য। তার মানে হচ্ছে ভোটাররা শেষ পর্যন্ত কিন্তু তারা তাদের দলীয় বিবেচনার বাইরে শেষ পর্যন্ত যাননি। এর মধ্যে ভোটের কি সংখ্যক ভোট মানে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে না গিয়েছে সে আলোচনা নাই বা গেলাম। প্র্যাকটিক্যালি আমাদের এখানে এমনকি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়, একেবারে কদাচিৎ আমরা লক্ষ্য করি যে স্বতন্ত্র একেবারে বড় দুটি দলের বাইরে থেকে কেউ নির্বাচিত হয়ে আসছেন। এছাড়া আমি এই অনুষ্ঠানেও বলেছি, সব জায়গায় আমিও বলি, এবং আমাদের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এসছেন, নির্বাচন কমিশনের দীর্ঘ অভিজ্ঞতা ওনার, আপাত একেবারে পর্যবেক্ষণই করেন। আবার ওই শেষ কথাটার সাথে আবার আরেকটা কথার সাথে আমি বিনীতভাবে একটু দ্বিমত করি যে এইবারে ভবিষ্যতেই প্রথমবার স্থানীয় সরকার দলীয়ভাবে হবে, ঘটনাটা তা না। বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনী দলীয় ভিত্তিতে হয়ে এসছে। আমরা গণমাধ্যম কিন্তু বলতাম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অমক, বিএনপি সমর্থিত অমক, জাতীয় পার্টি সমর্থিত অমক, জামাত সমর্থিত বা অন্যান্য দলের। তার মানে হচ্ছে একেবারে প্রথম দিন থেকেই বাস্তবিক প্র্যাকটিক্যালি ইলেকশনটা ছিল দলীয় ভিত্তিতে, সিলটা ছিল না। সিলটা না থাকার ফলে আমি একটা বলি, মার্কাও আলাদা। আমার কাছে যেটা মনে হতো, আমি কয়েক জায়গায় বলেছি যে এটা এক ধরনের প্রতারণার শামিল ছিল, যে আমাদের এক ধরনের সংবিধান বা নির্বাচন কমিশনের কাঠামোর মধ্যে আছে যে নির্বাচনটা হবে দল নিরপেক্ষ, প্র্যাকটিক্যালি হচ্ছে নিরপেক্ষভাবে। আমি মনে করি আজকের সময় এসছে আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবার, এবং এই কারণে আমরা অনেকেই অনেকদিন ধরে বলছিলাম, ফেমা বলছিল, এমনকি দলের নেতারাও কাজটি করছিলেন দলীয়ভাবে, কেবলমাত্র কাগজে কলমে ছিল না। এবং আজকে এই সরকার যে উদ্যোগটি নিয়েছেন, আমি মনে করি এটি একটি ইতিবাচক এবং বাস্তবসম্মত উদ্যোগ। একটি পার্ট। সেকেন্ড পার্ট, এটার সমালোচনা আছে। সমালোচনার দিক থেকে অনেকে বলেন এর ফলে আমরা কখনো কখনো স্থানীয় সরকারের মধ্যে দেখতাম যে কিছু সংখ্যক মানুষ যারা দলবাজি বা দল করাতে পছন্দ করে না, কিন্তু স্থানীয় সরকার তো একেবারে গ্রাম থেকে, একেবারে মহল্লার থেকে, যে নাকি প্রতিদিন ওই এলাকার সুখ দুঃখ দেখে, এরকম কিছু মানুষ কিন্তু, আমি ঢাকায় জন্ম বড় হয়েছি, ঢাকায় আমি লক্ষ্য করি মহল্লা কেন্দ্রিক আছে, আবার গ্রামের বাড়িতেও কিন্তু গ্রাম কেন্দ্রিক আছে, যে তাকে মুরব্বী মানে, উনি কোনো দল বিশ্বাস করেন না অথবা করেন না ওই অর্থে, কিন্তু গ্রামের লোক মনে করে উনি অভিভাবক, তাকে আমি ইউনিয়ন পরিষদের আইদার সদস্য অথবা চেয়ারম্যান হিসেবে ভোট দেব।
তিনি হয়তো দলীয় বড় দলগুলোর চাপে ওই ধরনের যারা সৎ মানুষ, যারা সাধারণ মানুষের কাছে শ্রদ্ধাভাজন গ্রহণযোগ্য, তারা নিজেদেরকে অটোমেটিক্যালি অভিভাবক মনে করেন, তারা হয়তো দূরে সরে যাবেন। এটি একটি বাস্তবতা। কিন্তু আবার বলি, আমাদের সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল অবসরত এম সাখাওয়াত হোসেন। তো এই জায়গায় আমি এই বলে শেষ করব যে সে জায়গায় কিন্তু আমাদের এই রকম শেষে যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়তো গণমাধ্যমে উঠবার কারণে ইতিমধ্যে কিন্তু তারা বলেছেন যে দুটি দলের অথবা স্বতন্ত্র তাদেরও নির্বাচন করবার সুযোগটি থাকলো। আমি নিশ্চয়ই বিস্তারিত আলোচনা পরে হবে। আরো দুটি তথ্য আমি খালি বলতে চাই। অনেকে যেটা বলেন যে কেন আমরা এটার পক্ষে, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের উপরে দলগুলোর উপর দিকে গণতন্ত্রের চর্চা নাই, দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, আমরাই কিন্তু আলোচনা করি। আমি মনে করি এই গণতন্ত্রের চর্চাটাকে শুরু করবার জন্য একেবারে তৃণমূল থেকে, একেবারে পেরিফেরি থেকে যদি দলীয় কাঠামোটি গড়ে ওঠে, অর্থাৎ যে নাকি গ্রামে অথবা উপজেলায় সেই পর্যায়ে যদি দল নমিনেশন দেওয়ার চর্চাটি হয়, সেখানে যিনি ইউনিয়ন পরিষদ মেম্বার হবেন তিনি পরবর্তীতে উপজেলার জন্য প্রার্থী হবেন, উপজেলা থেকে এমপি হবেন, এমপি থেকে হয়তো কেন্দ্রে আসবেন। এই যে গণতন্ত্রের কাঠামোটি, সাংগঠনিক কাঠামোটির মধ্যে গণতন্ত্রের চর্চাটি হবে বলে আমি বিশ্বাস করি। তার কারণ অনেকে আবার উল্টোটা বলেন যে ঢাকা থেকে যেমন এমপি নমিনেশন দেওয়া হয় ব্যবসায়ী অথবা রাজনৈতিক দলের বাইরে নানান সুবিধার কারণে, এটা কিন্তু আমার কাছে জানিস ভাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় গ্রামের তৃণমূলে কিন্তু চাইলেই কেন্দ্র থেকে সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। কারণ যেই লোকটা নাকি একেবারে রুটে বাস করে, গ্রামে যার জন্ম, সে কিন্তু কেন্দ্রের একজনকে চাইলেই প্রার্থী হিসাবে নেবে না। সে ওই এলাকায় বিবেচনা করবে কাকে আমি প্রতিদিন, আমার জন্মের পরে আমার বাবা আমার দাদা কাকে কাছে পেয়েছে, কে আমার গ্রামের প্রতিদিনের সুখ দুঃখের সাথী, সেখান থেকে হয়তো দলের ভিত্তিতে আইদার এ দল অথবা বি দল অথবা সি দল ডি দল তাকে কিন্তু ওখানে নমিনেশন দেবে। কেন্দ্র থেকে চাইলেই এ দলের একজন প্রার্থী আমাকে ঢাকা থেকে নিয়ে বলতে পারবে না ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান হিসেবে প্রার্থী ঘোষণা করলে তার পরিণতি যা হবার তাই হবে। আমার কাছে মনে হচ্ছে বরং দলগুলোতে গণতন্ত্র চর্চার যে দাবিটি উত্থাপিত হচ্ছে, সেই দাবিটা আমরা যদি নির্বাচনটা স্বচ্ছ করবার ক্ষেত্রে যারা অভিজ্ঞ মানুষ আছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের মতো এখন যারা কাজ করছেন, তাদের অভিজ্ঞতা নিয়ে নির্বাচনটা যদি স্বচ্ছ প্রক্রিয়া করতে পারি, মনোনয়নের প্রক্রিয়াটার ব্যাপারে যদি আমাদের জনমতের চাপটা থাকে যে স্থানীয় লোকজনই তাদের প্রার্থীকে পছন্দ করবেন, তাহলে কিন্তু গণতন্ত্রের চর্চাটি হবে, দলে গণতন্ত্রের চর্চা উন্নীত হবে। শেষ উদাহরণ খালি বলবো, আমরা কিন্তু এর আগে নির্বাচনের বিধি অনুযায়ী একটা দাবি ছিল যে তৃণমূল থেকে একটি তালিকা আসবে, তারা প্রার্থী মনোনয়নের জন্য 4-5 জনের একটি তালিকা দেবেন, সেখান থেকে কেন্দ্রীয় নির্বাচন পার্লামেন্টারি বোর্ড তারা প্রতিনিধি নির্বাচন করবেন। আওয়ামী লীগ কিন্তু গত দুটি নির্বাচনে তালিকাটি অন্তত নিয়ে এসছে। ফলে আমার ধারণা বিএনপি নির্বাচনে ছিল না, অন্যরাও হয়তো এটি যদি অনুসরণ করে, তাহলে তৃণমূলের যারা জনগণ তাদের এক ধরনের মতামত প্রকাশের যে শক্তি, সেটা কেন্দ্রেও প্রতিফলিত হবে। বিষয়টা এরকম এইভাবে আছে, একটু পরে এসেছেন, সেটা হলো যে নির্বাচনটা এবার দলীয়ভাবে, যেটা তো আপনার তো অভিজ্ঞতা আছে পুরো নির্বাচনগুলো চালানোর, দলীয়ভাবে হলে মানে এর সুবিধা অসুবিধা আপনার দৃষ্টিতে দুটোই আছে। আমি নিজেও একটা পর্যায় পর্যন্ত দলীয় হোক মনে করি, আমি এখনো তাই মনে করি। পৌরসভার নিচে নয়, ইউনিয়ন কাউন্সিলে না। এগুলো অনেকগুলো কারণ আছে। আমি এখন পর্যন্ত এই অর্ডিন্যান্সটা পাইনি বা দেখতে পারিনি এর ভিতরে কি আছে। অনেকগুলো প্রশ্ন আছে আইন এবং রুলসে। একটা তো বোধহয় আমার মনে হয় ধন্যবাদ দিতে হয় ল মিনিস্ট্রিকে, যে কাজটা ইলেকশন কমিশনের করার কথা, যেটা তাদের দায়িত্ব রুলস তৈরি করার। আমরা অনেক কষ্ট করে রুলসটা নিজের হাতে এনেছিলাম, তারা এমন একটা রুল তৈরি করলো যেটা নিয়ে আমি প্রথমে কথা বলছি যে মন্ত্রী এমপিদের ওনারা হেলিকপ্টার নিয়ে দেবে। ওটা তো এখনো হয়নি। ওটা এখন শুনলাম যে আইন মন্ত্রণালয় এটার উপর অবজেকশন দিচ্ছে। হ্যাঁ, সেটা তো কালকে দেখেছি। হ্যাঁ, সেটার কথাই বলছি, এটা অবজেকশন দিচ্ছে। সেটা উল্টো হয়েছে যেটা ইলেকশন কমিশনের করার কথা, বিকজ ইট ইজ উইদিন দেয়ার পারভিউ। আমি এখনো আইনটি দেখিনি, কাজে হয়তো আমার কোনো কথা হয়তো আইনে না দেখে বলছি। প্রথমত হলো যে তড়িঘড়ি করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে অনেক কিছু চিন্তা করার বিষয় আছে। দলীয় প্রতীকে আপনি করছেন, বাদ দিলাম কোন দল এখন যেভাবে অ্যারেস্ট হচ্ছে, হয়তো আরেক দলের অস্তিত্বই থাকবে না। দলীয়ভাবে আপনি করছেন জাতীয় সংসদ নির্বাচনের মতো, আইন আপনাকে অনেক পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? আজকে মনে করেন যে রুলিং পার্টির নমিনেশন নিয়ে সে পৌরসভা চেয়ারম্যান হলো, আমি একটা সিনারিও দিই আপনাকে,
রুলিং পার্টি হয়তো কালকে একটা ইলেকশন হল, রুলিং পার্টি নেই, ওই ভদ্রলোক মনে করলেন যে আমি এখন আরেক ওই রুলিং পার্টিতে ঢুকবো, তখন কি তিনি কি যেতে পারবেন? মানে আর্টিকেল 70 আর্টিকেল 70 মতো জাতীয় সংসদে আপনি যখন যেতে দিচ্ছেন না, ফ্লোর ক্রস করলেই ফ্লোর তখন ক্রস করলে তাহলে কি হবে? এখানে কি হবে? তাহলে এখানে কি হবে? বড় প্রশ্ন। কারণ আপনি কিন্তু এক্স্যাক্টলি জাতীয় সংসদের মধ্যে নির্বাচনটা করতে যাচ্ছেন। তাহলে যেই লোক নমিনেশন নিল আওয়ামী লীগ থেকে বা বিএনপি থেকে, যে লোক ধরুন বিএনপি ইলেকশন করছে, যে লোক নমিনেশন লোক বিএনপি থেকে পাশ করার পরে, যদি সে পাশ করার পরে সে দেখবে যে আমার তো এখন পাশ করে গেছে, এখন তো আমাকে আওয়ামী লীগের যোগ দিতে হবে, এটা কি ফ্লোর ক্রসের যে ব্যাপারটা আছে, হাউ ইট ইজ গোয়িং? এই যে মঞ্জুর এতক্ষণ বসে বসে বললেন যে গণতন্ত্র গণতন্ত্র, এটা তো গণতন্ত্র না। এই লোকটা এক পার্টির থেকে গিয়ে ওখানে গিয়ে যেটা করা যায় না, কাজে এই আইনটা কি হবে? দিস ইজ বিগ কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি নমিনেশন তো যেভাবে দিবে, এই নমিনেশনটা কোন জায়গা থেকে দিবে? নমিনেশনটা যদি এমপি সাহেবের হাতে হয় তাহলে এটা দ্যাটস গন। আমরা যেটা বলেছিলাম একটা নমিনেশন কমিটি তৈরি করার জন্য, আমরা তো নিচের থেকে বলছিলাম যে ইয়ে না, আমরা তো প্রথম বলছিলাম যে ইলেকশন করে আসেন, আপনি নির্বাচন হবে আমরা জানি কবে, 2 বছর আগে ইলেকশন করেন, যেটা বিভিন্ন দেশে হয়। ইভেন এখন ইন্ডিয়া তো শুরু করছে তাই। তো এখন এই লোকাল বডিতে আপনি মনে করেন পৌরসভা, এমন এমন পৌরসভা আছে A ক্লাস B ক্লাস C ক্লাস পৌরসভা, যেখানে বাতিও নাই। এই পৌরসভাতে নমিনেশনটা কে দেবে? কিভাবে, হোয়াট উইল বি দ্য প্রসেস অফ নমিনেশন? কারণ যদিও এটা দলীয় ব্যাপার, কিন্তু দলীয় ব্যাপার হলেও ইলেকশন কমিশনের একটা বিষয় আছে। তৃতীয় জিনিস হলো মানুষ নির্বাচন করছে, জাতীয় সংসদ নির্বাচনে একজন এমপি যদি জেলের মধ্যেও যান, যতক্ষণ মতো কনভিকশন না হন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মেম্বার পার্লামেন্ট থাকছেন। এখানে আমরা দেখছি নির্বাচন হলো, তার বিরুদ্ধে একটা মামলা হলো, সেই মামলা এখন পর্যন্ত কোনো বিচার হলো না, সাসপেন্ডেড হয়ে গেল। তাহলে পিপলস, মানুষের যে ভোটের যে স্পৃহা, সেটা কোথায় থাকবে? এটাকে বলে একটা ইন্টিমিডেশন। তার কারণ আমি যদি এখন বিরোধী দলের হয়, যে কোনো দলের, মনে করেন আওয়ামী লীগের বাইরে কোনো দল হলাম বা সরকারি দল বিএনপি দলের বাইরে হলাম, আমার সবসময় লোককে মনে করবে ভাই এরা তো ভোট দিয়ে কোনো দরকার নেই, কারণ 2 দিন পরে সাসপেন্ডেড হয়ে যাবে। সো পয়েন্ট এইগুলো আপনাকে বিবেচনা করতে হবে। আপনি যখন গণতন্ত্রের কথা বলেন, যদিও আমরা এখন শুনতেছি নতুন কথা লিমিটেড গণতন্ত্র, লিমিটেড গণতন্ত্র যদি বলেন, হ্যাঁ সীমিত গণতন্ত্রের কথাও যদি বলেন, তাহলে তো আপনাকে পিপলস ভার্ডিক্ট যেখানেই হবে, 10 জন লোকও যদি ভোট দেয়, আমাদের সিস্টেমটা তাই, 10 জনে ভোট দিল, 10 জনের মধ্যে 5 জন 6 জন যেদিকে দিল হয়ে গেল। তাহলে ওই আপনি পিপলস যে ভার্ডিক্ট, যেটা গণতন্ত্রের মূল মন্ত্র, সেটা যদি আপনি না রাখেন তাহলে কেমনে হবে? সেটা তো এই আইনটা কেমনে কে করলো আই ডু নট নো, এই আইন কিন্তু ভালো না। থার্ড প্রশ্ন যেটা আমার, ওয়াই ইন 40 দল, 40 দলের মধ্যে এই 40 দল তো বড় দল, জাতীয় সংসদ নির্বাচনে 40 দল, যেটা এরা বড় দল, দেশের ছোট দল কি কোনোদিন আসবে না? আমি একটা সিনারিও দিই আপনাকে। হিলট্র্যাক্টে মনে করেন যে ওই যে জনসংহতি সমিতি আসছে, তারা ন্যাশনাল লেভেলে ইলেকশন করার মতো এখনো তাদের সেরকম হয় নাই। তাহলে তাকে কি আপনি ওখানে ইউনিয়ন তাদের তো মার্কা দিচ্ছেন আলাদা, কেন দিবেন না মার্কা? না তাদের আপনি আমার যার মার্কা প্লিজ দিচ্ছে তাদের, কথাটা শেষ করতে দেন। আপনি কেন এই লোকাল বডি ইলেকশনের জন্য আপনাকে আলাদা একটা নীতি বানাতে হবে, যেই নীতিতে তারা নিবন্ধিত হবে, ছোট দলগুলো নিবন্ধিত হবে। এই 40 দল তো বড় দল, এরা তো আছেই, জাতীয় সংসদ নির্বাচন করবে। লোকাল বডিতে ইলেকশন আমি যেটা মনে করি হয়তো তার কনস্টিটিউশনটা দেখতে হবে, স্থানীয়ভাবে দল থাকতে পারে, স্থানীয়ভাবে দল থাকতে পারে। বলছেন হ্যাঁ, আপনি তাকে আপনি মৌকা দিবেন না, আপনি তাকে জাতীয় সংসদে দিচ্ছেন না, আপনি তাকে এখানেও দিবেন না, তাহলে ও যাবে কোথায়? আগে তো সে দাঁড়াতে পারতো, এখন তো আপনি রেস্ট্রিক্টেড করে দিলেন, সে যাবে কোথায়? এই আইনগুলো আমার মনে হয় এগুলো বিবেচনা করা দরকার। যেটা হয়েছে, আইন বা রুলস তৈরি করার আগে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা দুনিয়ার সব জায়গায় একটা দিস ইজ ওয়ান অফ দি ডেমোক্রেটিক সিস্টেম, যে আপনি তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি এই জিনিসগুলো বের হয়ে আসতো। তারপরে আপনি নেন কি জানেন, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন আমরা ঘোড়া কিনলাম আগে, এখন গাড়ি খুঁজতেছি, এখন আইন মন্ত্রণালয়ে পাঠাতে, আইন মন্ত্রণালয় বলে যে এটা কেমন হবে। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় ওয়ান্স ফর অল দিস হ্যাজ টু বি ক্লিয়ার।
না হলে আপনি এই দলীয় ইলেকশনে আমার কোনো আপত্তি নেই, আপ টু পৌরসভা পর্যন্ত ঠিক আছে। কেন পৌরসভা পর্যন্ত বলছি, ইউনিয়ন কাউন্সিলে ভাই এক বাড়ির ভিতরে শ্বশুর একদিকে দাঁড়ায়, ছেলের বউ আরেক দিকে দাঁড়ায়, ছেলে আরেক দিকে দাঁড়ায়, এটা দ্যাটস এ ফ্যামিলি ইলেকশন, একটা ট্রেডিশন হয়ে গেছে। এই ফ্যামিলি ইলেকশনটা ফ্যামিলি ইলেকশনের মধ্যে থাকুক। তাও আমরা জানি যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে কমিউনিস্ট পার্টি করে, সবাই জানে। কিন্তু পৌরসভা পর্যন্ত ইয়েস, পৌরসভা পর্যন্ত আমি মনে করি যে এটা দলীয় হতে পারে, প্রোভাইডেড এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক করার জন্য। আমাদের আরেকটা বিয়ার যেটা আছে এই পোর্শনে, যেটা যে যে কথাগুলো বলা হচ্ছে যে এমপি এবং মন্ত্রীরা প্রচারণা চালাতে পারবে, এখন পর্যন্ত যেটা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন ঠিক করে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সবাই প্রশ্ন তুলেছে যে যেখানে জাতীয় সংসদের যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু তাদেরকে আপনি করছেন না, সেক্ষেত্রে এই জায়গায় কেন, হ্যাঁ, এই জায়গায় হঠাৎ করে এই ক্লজটা কেন ঢোকানো হলো? এটা তো আমরা বলতে পারবো না, তবে আমার কাছে কেন যেন এটা একটা দিয়ে তো বসে আছে, আমার কাছে একটা জিনিস আমি সাকাত সাহেবের কাছেও এটা ভাবছিলাম জিজ্ঞেস করব, যে এই বিধিমালাগুলি তৈরি করে তো প্রথমে আইন মন্ত্রণালয়, নাকি এটা ইলেকশন কমিশন? পুরোটা ইলেকশন কমিশন। আচ্ছা, এখন ইলেকশন কমিশন যদি করে পাঠায়, তাহলে কি আইন মন্ত্রণালয় এটা ঠেকাতে পারবে? না, এক কথা শুনেন, ঠেকাতে পারে না, কিন্তু যেমন তারা সাজেশন দিবে যে এটা করবেন না বা এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা সাংঘর্ষিক, তারপরে এটা সাংঘর্ষিক, এটা টোটালি একটা অ্যাবসার্ড কথাবার্তা। না, সেটা আমরা এখন তাহলে সেখানে যাই। যদি ধরেন এটা যদি রাজি হয়, হয়ে গেল না, এটা রাজি হবে কেন? আপনার ল মিনিস্ট্রি আছে না, এটা তো আপনাকে জিজ্ঞেস করছি, ল মিনিস্ট্রিকে আটকাতে পারবে যে এই জিনিসটা আপনি করবেন না, জাতীয় পর্যায়ে যে এই জিনিসটা। আমার যতদূর মনে হয় যে এখানে আমরা যতটুকু কাগজে দেখেছি যে একটা চলছে, তাদের ভিতরে একটা বিরোধ চলছে। ল মিনিস্ট্রি আমার মনে হয় খুবই চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা উচিত হবে না, মন্ত্রী এমপিদের গেলে, হ্যাঁ, তাদের ভেতরে। কিন্তু ইসিদের ভেতরেও আমি দেখলাম একটা কাগজে, ইসিদের ভেতরেও কিন্তু ইলেকশন কমিশনের ভেতরেও দ্বন্দ্ব আছে। একজন মাত্র এই কথাটা বলেছে, অন্যরা কিন্তু এখন পর্যন্ত ফোন আছে, দেখি দর্শক কি বলছে। চাচ্ছে, কিন্তু অন্য 2-3 জন এটা অপোজ করেছে। এটা আমি একটা কাগজে দর্শক এক্স্যাক্টলি আমি সে কথাতেই আসছিলাম। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি বলেন। স্যার, বলছিলাম যে এই যে আপনি এটা প্রশ্ন করলেন একটু আগে, কথা বললেন যে স্থানীয় সরকারের নির্বাচন যদি স্থানীয় নির্বাচনটা যদি দলীয় ভিত্তিক হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে সাধারণ কিছু সাধারণ জনগণ আছে যারা কখনোই দলীয় কোনো দলকেই সাপোর্ট করে না। এখন এই নির্বাচনটা যদি দলীয় ভিত্তিক হয় বা আপনার মেম্বার পর্যন্ত যদি দলীয় হয়, সেখানে এই সাধারণ জনগণ যখন নির্বাচনটা হবে, এখান থেকে তারা কি উপকৃত হবে তাদের কাছ থেকে? ঠিক আছে, হ্যাঁ, উনি যেটা বললেন যে এটা কিন্তু বলা হয়নি যে দলীয় ভিত্তিতে হচ্ছে, কিন্তু তার বাইরে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াতে পারবে না, স্বতন্ত্র প্রার্থী তো থাকবে। স্বতন্ত্র লোকাল ইলেকশনে যে শর্তগুলো দেওয়া আছে, এটা দেওয়া উচিত, লোকাল ইলেকশন দেওয়া উচিত। হ্যাঁ, কারণ তাদের এত আনতে হবে বোধহয় না, আমি জানি না 100 জনের সিগনেচার না, কারণ এই সিগনেচার গুলি এত ছোট জায়গায় সবাই সবাইকে চেনে, এনে দুটো পলিটিক্যাল পার্টি কি 4টা পলিটিক্যাল পার্টির বিরাগভাজন হবে, এরকম আমার মনে হয় ক্যান্ডিডেটের সংখ্যা সেখানে অনেক কমে যাবে। এটা ঠিকই। আমি একটা যেটা আমরা আলোচনা করছিলাম, দলীয়ভাবে ইলেকশন করবার জন্য দুটো দিক আছে। সাকাত সাহেবও বললেন যে অনেক জায়গায় সুবিধাও হবে, অনেক জায়গায় অসুবিধাও হবে। আমি যে যোগ্য প্রার্থী, আমি একটা জিনিস যেটা মঞ্জুর বলেছে যে গণতন্ত্রটা যদি আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে শক্ত করে উপরে আনতে চাই, তাহলে দলীয়ভাবে ইলেকশন করতে হবে। কিন্তু সেটা করতে যে পলিটিক্যাল পার্টিগুলির চিন্তা করতে হবে তাদের
খুব একটা গুড থট দিতে হবে যে আমরা কিভাবে এটা যদি তৈরি করে আনি, যে জন্য যেভাবে আমরা এটাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানে আগামী দিনের যেটা আগামীদের নেতৃত্ব জন্য, তৃণমূল থেকে উঠে তাহলে আসা কি করতে যে হবে? প্রক্রিয়াটা। যেমন ধরেন একটা, এই যে উনি ক্যান্ডিডেট বাছাইয়ের কথা বললেন, আমার তো ধারণা সব পলিটিক্যাল পার্টি হোমওয়ার্ক অলরেডি করে ফেলেছেন। যদি হোমওয়ার্ক না না না, করে হোমওয়ার্ক থাকে, আমরা সেন্টার থেকে করলে তো হবে না, লোকালি লোকাল না করতে হবে। হোমওয়ার্ক কেন সেন্টার থেকে কেন করবে? প্রত্যেকটা বড় পলিটিক্যাল পার্টির একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত কমিটি আছে। তারা কমিটির কাছে, আপনি কি মনে করেন না এ পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে কমিটি কাজ করে না, কমিটি না, কিন্তু না, আমাদের এটা- জাতীয় এটা এত পরিষদের বড়- যে নির্বাচন আমরা দেখি জাতীয় সংসদের, সেখানে কিন্তু এখানে বসছে পার্লামেন্টারি বোর্ড, বসে এখান থেকে তারপর তাদেরকে ডাকা হচ্ছে। বিষয়টা কিন্তু এমন মনে করেন যে আপনি যদি কেন্দ্র থেকে, কারণ আপনি একটা ভদ্র একজনকে চিনেন, একটা পার্টির একজনকে চিনেন, তার সাথে তার খুব ভালো সম্পর্ক ভালো, কিন্তু ওই লেভেলে সম্পর্ক নাই, সে এখান থেকে নমিনেশন। দেখেন আমি বলি, একটা মেম্বার অফ পার্লামেন্টের কাজ আর পৌরসভার, আমি পৌরসভার একটা দেখছিলাম, মানে ফাংশনস দেখছিলাম। পৌরসভার ফাংশনসের ভেতরে মানে একদম ক্লাইমেট ঠিক রাখার থেকে শুরু করে, এনভায়রনমেন্ট ঠিক রাখার থেকে শুরু করে, একদম ধোপিঘাট বানানো পর্যন্ত, পাবলিক টয়লেট বানানো পর্যন্ত, ল্যাট্রিন বানানো পর্যন্ত, কেন কোনো ডিগনিটরিজ আসলে তাকে দেওয়ার মতন 55টা ফাংশনস আছে তাদের। আপনি কি মনে করেন যে এই 55টা ফাংশনস যে যাদের করতে হবে, পার্টিগুলি কি এমনই আমাদের দেশে মানে জনগণের প্রতি তারা এতই তাদের মানে কম, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি কম, যে তারা সেখানে এমন বেছে ক্যান্ডিডেট দেবেন যে যারা এই কাজগুলি করতে পারবে না? আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির উপরেও আমাদের প্রতি অ্যাকাউন্টেবিলিটি দেখানোর জন্য, জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি দেখানোর জন্য এই আমাদের শুরু করা উচিত দলীয়ভাবে ইলেকশন করা, সো দ্যাট দে থিঙ্ক যে আমরা কাদের নমিনেশন দিলে সত্যিকার অর্থে উন্নয়ন এবং সত্যিকারের পরবর্তীতে এই পরবর্তী যে ইলেকশনগুলি হবে সেই ইলেকশনগুলিকে কীরকম একটা এফেক্ট হবে, আমাদের প্রতি তাদের কি মনোভাব হবে, আমরা কাদের দিয়ে গ্রাসরুট লেভেল থেকে পলিটিক্যাল মানে পার্টিকে, ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করবার চেষ্টা করছি। এখানে যেটা হচ্ছে প্রচারণার যে ব্যাপারটা আসছে, মন্ত্রী এবং এমপিদের যে কথা হলো এখন পর্যন্ত যেটা প্রচারণার কথা বলিনি, আমি বলছি প্রচারণা এবং যে মন্ত্রী এবং এমপিরা ওখানে গেলে এইটা আমার মনে হয় না আমরা এখানে তিনজন আছি, তিনজনের একজনও এগ্রি করব যে এবং এরা যে ওখানে প্রচারণা করবে, কারণ এটাতে পলিটিক্যাল পার্টিরই ক্ষতি হবে। কোন পার্টি যদি মনে করে, ধরেন যে এখন রুলিং পার্টি যদি মনে করে যে এটা তারা করতে দেবেন, আমার মনে হয় তারা নিজেদেরই ক্ষতি করবেন। কারণ এটা কিন্তু বিরোধী দল কিংবা যারা পাশ করবে না তাদের হাতে একটা মানে তাস তুলে দেওয়া, যে তারা জনগণকে বলতে পারবেন যে দেখো, যেখানে এইভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে, যেখানে আমরা সুষ্ঠু, আমরা আগেই বলেছিলাম যে এইভাবে কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে ইলেকশন হলে তারা যা ইচ্ছা তাই করবেন, এই কথাটা বলবার পরিধিটা আরো বেশি বেড়ে যাবে। আমার মনে হয় না যে সরকার শেষ পর্যন্ত, কি আইন মন্ত্রণালয় শেষ পর্যন্ত এটাতে রাজি হবেন। যদি রাজি হয় তাহলে পলিটিক্যাল পার্টির, আমি মানে চিন্তা করছি যে পলিটিক্যাল পার্টির নিজেদের যে মানে আপনার গুডউইল, জনগণের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা নিয়ে তারা আর খুব একটা চিন্তা করছে না। মঞ্জু, এই ব্যাপারে আমার পরিষ্কার বলবার যে আমরা আশার বিষয় হচ্ছে যে আমাদের আইন মন্ত্রণালয় ইতিমধ্যে বিবেচনা করছে, এবং আইন মন্ত্রণালয়ের মূলত দুটি কাজ। একটি হচ্ছে ওরা দেখেন যে সংবিধানের কোন বিধানের সাথে সাংঘর্ষিক কোন আইন কেউ প্রপোজাল হিসেবে আনলো কিনা, সেটাকে তারা এইটা প্রথমে সংবিধানের সাথে, তারপর আবার নির্বাচন সংক্রান্ত যে মূল আইন তার সাথে, ফলে এই দুটি বিষয় তারা বিবেচনা করেন। তার মূলত তাদের কাজই এটি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু সাধারণ নাগরিক হিসেবে আমরা বলছি, বাই ইলেকশনের ক্ষেত্রে যদি এটার বিধান না থাকে স্থানীয় সরকারের কেন থাকবে, ফলে এই বিষয়টি নিশ্চয়ই আইন মন্ত্রণালয় এবং আইনমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমার এইটুকু আস্থা আছেন যে তিনি জনগণের আকাঙ্ক্ষার ব্যাপারে তার যথেষ্ট ওয়াকিবহাল, মাননীয় প্রধানমন্ত্রীও, এবং আমি আশা করি এই ধরনের কোনো আইন পাস হবে না। কিন্তু আমি এর সাথে অ্যাড করতে চাই, একটু পুনরুক্তি হলো, আমি ধন্যবাদ জানাতে চাই ব্রিগেডিয়ার সাখাওয়াত ভাইকে, যে উনি ওনার অভিজ্ঞতা থেকে যেই 4টি পয়েন্ট বলেছেন, যে আমরা কিন্তু চাই, এইটা হচ্ছে বাস্তবতা, বাংলাদেশের মানুষ দলীয় ভিত্তিতে নির্বাচন, স্থানীয় সরকার প্র্যাকটিস করে এসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মানুষ প্র্যাকটিস করছে, এইটাকে এক ধরনের অসততা না করে সৎভাবে, এটা বৈধভাবেই দলীয়ভাবে করা উচিত।
সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফ্লোর ক্রসিং এর মতো ব্যাপারটা, এইটার বিধানটা সংশোধন করা উচিত এবং একেবারে স্থানীয় পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচন কমিশন একটি কাঠামো দাঁড় করিয়ে দিতে পারে যে মনোনয়নের বোর্ড অথবা মনোনয়নের কাঠামোটি কেমন হবে একটা পরামর্শ হিসেবে দিতে পারে, যেটা নির্বাচন অংশগ্রহণকারী দলগুলো এক ধরনের বাধ্য হবে তারা এই প্রক্রিয়াকে ফলো করতে। যেটা যেমন এমপি ইলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে, অন্তত প্র্যাকটিসটা শুরু হয়েছে। আরেকটা হচ্ছে যে এই যে স্থানীয় সরকার, উনি মনে করতে পারলেন না যে স্থানীয় সরকার প্রতিনিধি আমি নির্বাচন করলাম 5 জনের ভোটে হোক আর 5 লক্ষ লোকের বা 5 কোটি লোকের, এরপর দিন আপনি একটা চিঠি দিয়ে একজন ডেপুটি সেক্রেটারি উনি বাতিল করে দিলেন। এটা কিন্তু বিএনপি সরকারের সময় হয়েছিল এবং এরপরে কোনো সরকারই এটা বাতিল করেনি। তার কারণ ওনাদের পক্ষে যখন যায় সব আইনি ওনা রাখে, সেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টই বলেন আর র্যাব গঠনের র্যাবের কথাই বলেন, সমালোচনা করে যখন অন্য পক্ষে থাকে। ফলে এটাকে অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এটাও আমি ওনার সাথে একেবারে দৃঢ়ভাবে আমি সমর্থন করে বলতে চাই, বাংলাদেশের সংবিধান কিন্তু সংগঠন করার অধিকার দিয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলতে পারে এত সংখ্যক না হলে আপনি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্থানীয় সরকার তো আমার হইতে পারে একটি দল, হয়তো পার্বত্য চট্টগ্রামের কথা তিনি বললেন, আমি অনেক বাম দলকে চিনি, একটি জেলা বা অর্ধেকটি জেলাতেই তার প্রভাব আছে, আর কোনো জায়গায় নাই, আর কোথাও নাই। পৃথিবীর সব দেশে হ্যাঁ, কিন্তু সব দেশে আঞ্চলিকভাবেই আছে, সব হ্যাঁ। ফলে দলগুলো এই আছে। ধরনের দলগুলোকে অবশ্যই সংবিধান অনুযায়ী কিন্তু তাদের অধিকার দিতে হবে। ফলে আমি মনে করি এগুলো অবশ্যই থাকা দরকার। এবং ওনার সাথে আরেকটু পুনরুক্তি করে আমি বলতে চাই, নির্বাচন কমিশনের এখানে দায়িত্ব ছিল ওই যে স্টেক হোল্ডার যারা, আমি সরকারকে সবসময় দোষ দেই, সরকার তো সংবিধান অনুযায়ী একেবারে উনি দায়িত্বে ছিলেন, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন আপনি আপনার দায়িত্ব পালন করবেন না, সমালোচনার তীর কিন্তু শেষ পর্যন্ত সরকারের উপরে যায়। ফলে ওনাদের উচিত ছিল, আগে ওনারা 3 জন ছিল, এখন 5 জন। ফলে অনেক বেশি মানুষ আছে, তাদের বুদ্ধিও নিশ্চয়ই বেশি, এবং তারা বরং এই ধরনের একটি উদ্যোগ নিলে ওনাদের মতো যারা অভিজ্ঞ, যারা পলিটিক্যাল পার্টির লোক, যারা এই ধরনের অবজারভেশনের সাথে জড়িত সাধারণ নাগরিক, তাদের পরামর্শ নিলে এই ধরনের সমালোচনা থেকে অন্তত রক্ষা পেতেন, মানুষের আস্থাটা বাড়তো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই পরামর্শটুকু দেব। আরেকটা ব্যাপারে আমি একটু বিনীতভাবে শ্রদ্ধেয় সাখাওয়াত ভাইয়ের সাথে একটু দ্বিমত করি যে পৌরসভা ছাড়া বাকিটা হবে না, কারণ এটা ফ্যামিলি ইলেকশন, এক ধরনের ফ্যামিলি মুডের মধ্যে। না না, আপনার মতের কথা বলছি না, সেটাই। এই মতের ক্ষেত্রে আমার পাল্টা মত হচ্ছে, বাংলাদেশের মানুষের প্রতিটি পরিবারে, আমার পরিবার, ওনার পরিবার, ওনার পরিবার, আমি না জেনে বলতে পারি প্রত্যেকটা পরিবারে বড় 3টি দলের সমর্থক আছে। যদি ওনার পরিবারে 2 জন সদস্য থাকেন, ওনারা নিশ্চিত 2 দলের সমর্থক, এইটা আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি। অর্থাৎ আমাদের দলের মানুষগুলা, আমাদের দেশের মানুষ এত বেশি রাজনীতি সচেতন, এত বেশি রাজনৈতিকভাবে ভাইব্রেন্ট, তারা এটা ইতিবাচক ভাবে আমি বলতে চাই। আমি উদাহরণ হিসেবে বললাম, হয়তো সাখাওয়াত ভাই বলবেন না ওনারা দুজনের নিরপেক্ষ, বাট এনিওয়ে আমি সেই কারণে মনে করি যেহেতু ওই আগ্রহটুকু মানুষের আছে, সেই আগ্রহকে যেন আমরা সমর্থন করি। না হলে কি হয় দানেশ ভাই, আমি ইউনিয়ন পরিষদটা পর্যন্ত বাদ দিলাম, উপজেলা পর্যন্ত, হঠাৎ করে এমপি সাহেবকে দেখা যায় মধ্যপ্রাচ্যে ব্যবসা করতেন, আমেরিকায় ব্যবসা করতেন, ইউরোপ, উনি এসে একটা ক্যান্ডিডেট দিয়ে দিলেন। এই প্রক্রিয়াটা যদি চালু হয় তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে তাদের দাবিটা অনেক বেশি থাকবে। আরেকটা তথ্য আপনাকে দেই, যেটা শ্রদ্ধেয় সাখাওয়াত সাহেব বললেন, যে এমপি সাহেবকে যদি দায়িত্ব দেওয়া হয় যে ওই এলাকার নমিনেশন পুরো ওই জেলার, ওই উপজেলার অথবা তার নির্বাচনী এলাকার তিনি কর্তৃত্ব করবেন। আপনাকে তথ্য হিসাবে বলতে চাই, আমরা সকলে জানি উপজেলার প্রত্যেকটা বড় 2-3টি দলের তাদের উপজেলা কমিটি যে শক্তিশালী, বাস্তবতা হচ্ছে উপজেলার সভাপতি প্রায় সব সময় এমপির এগেইনস্টে থাকে। তার মানে হচ্ছে ওই এলাকা অনেক এমপি আছে, উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতাপের চোটে এলাকায় যেতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের বাস্তব। তার কারণটা কি জানেন? ওই উপজেলা কমিটিগুলো কিন্তু মোটামুটি ভাবে ওরা এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে আসে। শেষ কথা আমি এইটুকু বলবো, যেটা আপা একটু উল্লেখ করেছেন, আমি আমার একটু পাশ্চাত্য দেশের অভিজ্ঞতা থেকে বলি, যেটা আপনারা বিবেচনা করতে পারেন বা অন্যরা যারা নীতি নির্ধারক, একদিনে একেবারে ওই দেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার তো বটেই, এমনকি স্কুল বোর্ডের মেম্বার পর্যন্ত একই ব্যালট পেপারে হয়। যদি করা যায় দলীয়ভাবে, এবং সবই দলীয়ভাবে হয়, যদি সেইভাবে হয় তাহলে তো আপনার মন্ত্রী এমপি কে গেল কে না গেল এটা বিধান থাকছে না। ফলে সেই ক্ষেত্রে যার যার নির্বাচন নিয়ে শেষে থাকবে। আমার ধারণা এতে অর্থের সাশ্রয় হবে এবং এগুলো নিয়ে আরো আলোচনার ব্যাপার, কিন্তু এইভাবে আমাদের এই সংকটগুলো আমরা কাটাতে পারি। শেষ পর্যায়ে আছি,
আমি না, প্রথমত এই মন্ত্রী এমপিদের প্রচারণা যদিও আমি শুনলাম যে এটা হবে না, কিন্তু যদি হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হবে পয়সা দেবে কে, উইজ গোইং টু পে। এক, দ্বিতীয়ত হচ্ছে আজকে যে অবস্থা, একজন মন্ত্রী সাহেব কি উইদাউট এনি সিকিউরিটি যাবেন? ওনাকে ওখানে সিকিউরিটি দেবে না? তাহলে মানে ভারসাম্যটা কোথায় থাকলো? আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন তখন লেভেল প্লেইং ফিল্ডটা থাকছে না। তারপরে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নিজের আত্মীয়দের মধ্যে দুই ভাই একজন আরেকজনের মুখ দেখে না, কারণ এক ভাই এক পার্টি করে, আরেক ভাই আরেক পার্টি করে। ওই ইলেকশনের সময় মারামারি হতে গেছিল প্রায়, দলীয় না, তারপরেও দলীয় না হওয়ার পরেও। আমি ইউনিয়ন কাউন্সিলের কথা বলছি, ফ্যামিলি ডিভাইডেড হয়ে যায়। যদিও আমি জানি যে ওই আমার ভাই এটা করে, আমি এটা করি, সেটা মনে মনে, কিন্তু ডিভাইডেড হয়ে আছে তো বড় ভাই। সেটাই তো মুশকিল। তো এখানে মুশকিলটা তো এখানে ডিভাইড, আমাদের এখানে পলিটিক্যাল ডিভিশনটা এমন, মানে বললাম তো যে উইদিন দ্য ব্রাদার্স কেউ কোনো মুখ দেখে না। দেখলে পরে ওর বাড়িতে গেলে রিপোর্ট হয়ে যাবে যে ও মুখের সাথে হাবনাম করছে। আপনি যে বিদেশের কথা বলেন সেখান থেকে এটা হয় না। আর বিদেশের কথা যেটা বললেন, আমাদের এখানে সমস্যা আপনি দেখেন, আমি কুইকলি বলছি খুব তাড়াতাড়ি। আমাদের এখানে এমপির এক ব্যালট, হ্যাঁ, চিন্তা করেন ওই যে তিনটা করে ব্যালট পেপার, যদি পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল, তো কতগুলো ব্যালট পেপারে একজনকে সিল দিতে হবে। ইটস নট পসিবল। অনেক দেশে আমি দেখেছি একসঙ্গেই সব করা থাকে। ওইসব দেশে, কোন দেশের কথা নাম বলেন? ফিলিপিন্সে দেখেছি। ফিলিপিন্সের আপনার যে এডুকেশন লেভেল, আপনার এডুকেশন লেভেল সেম না, ওখানে লোক অ্যালাউ করে। আর এবার লোক অ্যালাউ করে টিক দিয়ে দেয়। হ্যাঁ, ওখানে তো ফিলিপিনে তো বিক্রিও হয়। হ্যাঁ, ভোটও বিক্রি হয়। হ্যাঁ, ভোটও বিক্রি হয়। ওখানে ইলেকশনও এরকম হয়, ভোট কেন্দ্রের সামনে বসে বলে যে টাকা দাও, টাকা দাও। আমেরিকা তো আছে না, আমি বললাম যে এগুলো বিবেচনা, এগুলো হয় কখন? যখন আপনি মেকানাইজ করবেন পুরো। আমাদের সময় কিন্তু ইলেকট্রনিক। শেষ কথা আপনি কি বলবেন? শেষ কথা আমি এটা বলবো যে দলীয় করাতে কোনো, আমি অন্তত আমার মতে কোনো অসুবিধা নেই। আমার এখনো রিজার্ভেশন আছে ইউনিয়ন কাউন্সিল বাদ দিয়ে। আর দলীয় করলে যেটা হবে, দলকে পার্টিকুলারলি দেখতে হবে যে লোকাল লোকটি কে, যাকে হুইজ পপুলার। এই পপুলার লোকটিকে বের করতে হলে আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। একটা পপুলার লোককে যদি আপনি না দেন তাহলে দলেরই ক্ষতি হবে, এক। আর দ্বিতীয় হলো যে সবকিছু তো জাতীয় সংসদ নির্বাচনের মাপে করলাম, জাতীয় সংসদ এখানে ইট শুড বি ওপেন টু ম্যাক্সিমাম পিপল। আপনি যিনি, আমি যদি কোনো দল না করি, আই শুড বি স্ট্রেট ওয়ে ইলেকশন যাতে করতে পারি। আপনি যদি আবার 100 জনের কথা বলেন, একজন মহিলা এই 100 জনকে বাড়িতে যাবে। সময় শেষ হয়ে গেছে, তো আপনাদেরকে একদম নাই, মানে একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আর মানে সরি বলতে হবে, আপনার আসতে দেরি হয়েছে, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।